নমস্কার বন্ধুরা, গল্পের আসরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আবার উপস্থিত হয়েছি সেই সময়ের পরবর্তী পর্ব নিয়ে। শীতের এক সকালে বেন্টিং নামক একটি জাহাজ এসে ভিড়ল কলকাতার পোতাশ্রয়ে। জাহাজটি এসেছে মাদ্রাজ প্রেসিডেন্সি থেকে। অন্যান্য অনেকের সঙ্গে সেই জাহাজ থেকে নামলেন এক কালো রঙের পাক্কা সাহেব, হ্যাট, কোট, প্যান্ট, বুট, জুতো পরিহিত। এর ওষ্ঠে সাদা লম্বা একটি পদার্থ, যার এক প্রান্ত থেকে ধূম উদ্গীরিত হচ্ছে। কাগজের মধ্যে তামাক পাকানো, যে জিনিসটির নাম সিগারেট। কলকাতাবাসীর চোখে বস্তুটি নতুন। এই কৃষ্ণকায় সাহেবটি স্বর্গত উকিল রাজনারায়ণ দত্তের একমাত্র পুত্র মধুসূদন। তবে মধু নামে যে উচ্ছৃঙ্খল, প্রতিভাবান, কোমল, হঠকারী, উদ্ধত যুবকটি একসময় কলকাতা শহর মাতিয়ে তুলেছিল, সে আর নেই। তার বদলে ইনি একজন স্থূলকায়, মধ্যবয়সী, ক্লান্ত চেহারার পুরুষ। মধুসূদনের বয়স এখন 32, কিন্তু তার চেহারায় যৌবনের দীপ্তি নেই, বরং এরই মধ্যে যেন পৌরত্বের ছাপ পড়েছে। সুদীর্ঘ 8 বৎসরকাল মধুসূদন মাদ্রাজে প্রবাসী ছিলেন। একদা বন্ধু বান্ধব, আত্মীয় পরিজন কারুকে কোনো সংবাদ না দিয়ে গোপনে তিনি কলকাতা পরিত্যাগ করেছিলেন। তখন বুকে কত আশা ছিল, ভবিষ্যতের কত পরিকল্পনা ছিল, তার কিছুই ফলেনি। আজ কলকাতার অনেকের চোখেই তিনি মৃত। জাহাজঘাটায় তাকে অভ্যর্থনা জানাবার জন্য একজনও দাঁড়িয়ে নেই। তবু মধুসূদন এদিক ওদিক তাকাতে লাগলেন, যদি একটিও চেনা মুখ চোখে পড়ে। কেউ নেই। ইতিমধ্যে কলকাতার অনেক পরিবর্তন ঘটে গেছে। মধুসূদন এখন কোথায় যাবেন, কোথায় থাকবেন, তারও ঠিক নেই। একটা দীর্ঘশ্বাস ফেলে মধুসূদন মালপত্র একটা ছ্যাঁকড়া গাড়িতে তুলে বললেন, চলো ফেরিঘাট, বিশপস কলেজ মে জায়গা। মাদ্রাজে মধুসূদনের ভাগ্যে জুটেছে ব্যর্থতার পর ব্যর্থতা। খ্রিস্টান হয়েছিলেন বিলাত যাবার লোভে, কিন্তু অদ্যাপি সে সুযোগ ঘটেনি। মাদ্রাজে গিয়ে ভেবেছিলেন ইউরোপীয় সমাজের সঙ্গে মিশে গিয়ে উচ্চ কোনো পদে নিযুক্ত হবেন, কিন্তু সেখানেও তার নেটিভ আখ্যা ঘোচেনি। জীবিকা অর্জনের জন্য তাকে গ্রহণ করতে হয়েছিল সামান্য স্কুল মাস্টারি। কবিখ্যাতির মোহে রচনা করেছিলেন মিল্টনের অনুকরণে গাথা কাব্য, তার সেই ইংরেজি কাব্যের সমাদর হয়নি। কেউ কেউ পিঠ চাপড়ানি দিয়েছে মাত্র। কলকাতার সংবাদপত্র তার রচনা রীতি নিয়ে পরিহাস করেছে। মধুসূদন মনে করতেন বাঙালি মেয়েদের তুলনায় ইউরোপীয় রমণীরা শতগুণে শ্রেষ্ঠা। সেই মোহে মাদ্রাজে যাবার অল্পকালের মধ্যে তার ছাত্রীস্থানীয় এক নীলকর সাহেবের কন্যা রেবেকাকে বিবাহ করেছিলেন। 4টি পুত্রকন্যার জন্ম দিয়েও সে বিবাহ সুখের হলো না, স্থায়ী হলো না। পুত্রকন্যা সমেত রেবেকাকে পরিত্যাগ করে আবার এক ফরাসি যুবতীর সঙ্গে পত্নীভাবে বসবাস করছিলেন। কবি হতে গেলে পিতামাতার সাথে সম্পর্ক রাখতে নেই, এই আহরিত বদ্ধমূল বিশ্বাসে মধুসূদন মাদ্রাজে গিয়ে পিতামাতার সাথে আর কোনো যোগাযোগই রাখেননি। প্রথম বন্ধু বান্ধবদের চিঠি লিখতেন। যে প্রাণপ্রতিম সুহৃদ গৌরদাসকে একদিন না দেখলে থাকতে পারতেন না, প্রবাসে বিচ্ছিন্ন হয়ে সেই গৌরদাসকে প্রথম দিকে নিয়মিত উচ্ছ্বাসপূর্ণ চিঠি লিখতেন। তারপর এক সময় তাতেও ভাটা পড়ল। চোখের বার হলেই মনের বার হয়ে যায়। কলেজ জীবনের বন্ধুরা সকলে সংসারী হয়ে নানা কর্মে ব্যাপৃত হয়ে পড়ে, আর সে প্রাণের টান থাকে না। পরপর কয়েক বছরের নীরবতার পর কলকাতার অনেকের মনেই সন্দেহ দেখা দিল যে মধু আর বেঁচে আছে কি নেই। সে যেমন যথেচ্ছাচারী, তার পক্ষে আকস্মিক মৃত্যু অসম্ভব কিছু নয়। একমাত্র গৌরদাসের ভালোবাসায় অকৃত্রিম এবং একনিষ্ঠ। তিনি একদিনের তরেও তার প্রিয় বন্ধু মধুকে ভোলেনি। এই 8 বছর ধরেও মধুর জন্য তিনি ব্যাকুল হয়ে আছেন। পত্র লিখেও মধুর কাছ থেকে উত্তর না পেয়ে তিনি হাল ছাড়েননি। মাদ্রাজের ইংরেজি পত্রপত্রিকা আনিয়ে তিনি খুঁটিয়ে খুঁটিয়ে পড়ে দেখেন তাতে মধুর কোনো লেখা আছে কিনা। অনেক লেখাতেই মধু নিজের নাম দেয় না, কিন্তু রচনারীতি গৌরদাসের এতই পরিচিত যে গৌরদাস একটি লাইন দেখলেও চিনতে পারবেন। খ্রিস্টান হবার পর মধুসূদন প্রায় 5 বছর কাটিয়েছেন বিশপস কলেজের ছাত্রাবাসে, তারপর 8 বছর মাদ্রাজে। এই এক যুগের অধিককাল কলকাতার জীবনের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই।
এই সময়ের মধ্যে এদেশে ও সমাজে যে বিরাট পরিবর্তন এসেছে, মধু তার কোনো সন্ধানই রাখেন না। পুত্রবিরহে জাহ্নবী দেবী ধরাধাম পরিত্যাগ করে চলে গেছেন অকালে। ক্রুদ্ধ উন্মত্ত রাজনারায়ণ জাহ্নবী দেবী জীবিত থাকতে পরপর শিবসুন্দরী, প্রসন্নময়ী ও হরকামিনী নামে 3টি সদ্বংশীয়া রূপ লাবণ্যবতী কন্যার পানি গ্রহণ করেন। আরেকটি পুত্র তার চাই। বিধর্মী মধুকে তিনি ত্যায্য করেছেন, তার হাতের জল তিনি নেবেন না এবং অপত্রক অবস্থায় মৃত্যুর পর পূর্ণাম নরকে তিনি কিছুতেই যেতে রাজি নন। কিন্তু পুত্র বিরহের ওপর সপত্নী জ্বালায় পীড়িত হয়ে জাহ্নবী দেবী অভিশাপ দিয়েছিলেন স্বামীকে, আমি যদি সতী হই তবে আর কোনো পত্নী দ্বারা তোমার সন্তান উৎপন্ন হবে না। শেষ পর্যন্ত হলেও তাই। দ্বিতীয় পুত্রের মুখ দেখা ভাগ্যে ঘটল না। নিদারুণ মনস্তাপ নিয়ে রাজনারায়ণ একসময় মৃত্যুবরণ করলেন। পিতার মৃত্যু সংবাদ মধুসূদনের কানেও পৌঁছায়নি 1 বৎসরের মধ্যে। আত্মীয় জ্ঞাতিরা রাজনারায়ণের বিষয় সম্পত্তি গ্রাস করে নেওয়ার জন্য চুলোচুলি শুরু করেছিল। তারা রটিয়ে দিয়েছিল যে মধুসূদন মৃত, সুতরাং নিকট জ্ঞাতিরাই সম্পত্তি ভাগ বটোয়ারা করে নেবে। তাছাড়া সে জীবিত থাকলেই বা কি? হিন্দু আইনে বিধর্মী সন্তান পিতৃ সম্পত্তির অধিকার হারায়। সেই কারণে নিম্নবর্ণের দরিদ্র শ্রেণীর হিন্দুরা সাধারণত মুসলমান বা খ্রিস্টান হয়েছে। অবস্থাপন্ন ধনী হিন্দুরা সহসা ধর্মান্তরিত হয় না। তবে সম্প্রতি খ্রিস্টান মিশনারিদের প্ররোচনায় সরকার লেকশ্লোসি নামে এক আইন প্রণয়ন করেছেন। এই আইন বলে ধর্মান্তরিত পুত্র পৈতৃক সম্পত্তির দাবিদার হতে পারে। তবে এ পর্যন্ত অবশ্য কেউ এই নতুন আইনের প্রয়োগ পরীক্ষা করেনি। রাজনারায়ণের নিজস্ব বাসগৃহটিও অন্যরা দখল করে নিচ্ছে শুনে ব্যাকুল হয়ে উঠলেন গৌরদাস বসাক। এবারই মধুর প্রাপ্য, অথচ কোথায় মধু? সে সময় রেভারেন্ড কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায় কোনো কার্য উপলক্ষে মাদ্রাজে যাচ্ছিলেন। তার হাতে মধুর নামে একটি চিঠি দিয়ে গৌরদাস তাকে অনুরোধ করলেন যে প্রকারে হোক মধুকে খুঁজে বার করতে। কৃষ্ণমোহনের মাধ্যমেই আবার কলকাতার সঙ্গে মধুসূদনের যোগসূত্র স্থাপিত হল। মধুসূদন কলকাতায় এসেছেন অর্থ সংগ্রহের আশায়। মাদ্রাজে দারিদ্র তাকে পীড়া দিয়েছে। পিতার কতখানি বা কী প্রকার সম্পত্তি আছে সে সম্পর্কে মধুসূদনের কোনো ধারণা নেই। পুত্রের মতো রাজনারায়ণও ছিলেন বিলাসী ভোগী পুরুষ, যদিচ্ছা 2 হাতে অর্থ উড়িয়েছে। মাদ্রাজে দ্বিতীয় পত্নীকে রেখে মধুসূদন এক জাহাজ ভাড়ার ঝুঁকি নিয়ে কলকাতায় এসেছেন এই উদ্দেশ্যে যে পৈতৃক সম্পত্তি যদি কিছু পাওয়া যায় তবে তা বিক্রয় করে সংগৃহীত অর্থ নিয়ে আবার ফিরে যাবেন মাদ্রাজে। কলকাতায় তার থাকার কোনো জায়গা নেই। তার মতন খ্রিস্টানকে কোনো হিন্দু বন্ধু স্বগৃহে আশ্রয় দেবে কিনা সে সম্পর্কে ঘোর সন্দেহ আছে। সেই জন্যই মধুসূদন সোজা গিয়ে উঠলেন বিশপস কলেজে রেভারেন্ড কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়ের কোয়ার্টারে। পৌঁছেই দ্রুত চিঠি পাঠালেন গৌরদাস বসাকের কাছে। গৌরদাস পত্রপাঠ হাজির। বহুকাল পর 2 বন্ধুতে দেখা। মধুসূদন আগের মতন আর ছুটে গিয়ে গৌরদাসকে আলিঙ্গন করে তার গণ্ড চুম্বনে সিক্ত করলেন না। শুধু উঠে দাঁড়িয়ে গৌরদাসের প্রসারিত দক্ষিণ হস্ত ধরে ঝাঁকুনি দিতে দিতে বললেন, অ্যাড সুম, আই অ্যাম হিয়ার। বিস্ময়ে বেদনায় গৌরদাস বলল, এ কি তোর চেহারা হয়েছে মধু? গৌরদাসের চোখে ভাসে সেই ছিপছিপে কৃষ্ণবর্ণ যুবকটির শরীর। তার বদলে মধু যে এখন শুধু স্থূলাকার হয়েছে তাই নয়, মুখখানি ফোলা ফোলা, চোখের নিচে গভীর কালো দাগ, সর্বাঙ্গে অমিতাচারের ছাপ, কণ্ঠস্বর ভাঙা ভাঙা। মধুসূদন হেসে বলল, বাট গৌর, ইউ আর আজ হ্যান্ডসাম অ্যাজ এভার। গৌরদাসেরও পরিবর্তন হয়েছে অনেক। কালো প্রবাহ কারোকে স্পর্শ দিতে ভোলে না। গৌরদাস এখন সম্ভ্রান্ত গৃহস্থ, উচ্চপদস্থের চাকুরে। হিন্দু কলেজের অন্যান্য মেধাবী ছাত্রের মতন তিনিও এখন একজন ডেপুটি ম্যাজিস্ট্রেট। এরই মধ্যে তার 2 বার পত্নী বিয়োগ হয়েছে, সেই শোকের ছাপ আছে তার চোখে। তবে তার মুখশ্রী প্রায় আগের মতোই সুন্দর বটে। মধুসূদন সমস্ত কথাবার্তায় বলছেন ইংরেজিতে।
বাংলা তিনি প্রায় ভুলেই গেছেন। গৌরদাসকে চিঠি পাঠিয়ে তিনি ছটফট করছিলেন। কৃষ্ণমোহনের বাড়িতে মদ্যপানের সুবিধা নেই। পাদ্রী কৃষ্ণমোহন ও ব্যাপারে ঘোর বিরোধী। মধুসূদন বললেন, চল গাউর, আমরা কোথাও যাই। আর কিছু না হোক শহরটা একবার ঘুরে দেখে আসি। গৌর বললেন, আমি গাড়ি এনেছি, আগে খিদিরপুর যাব। তো নিজের বাড়ি দেখবার স্বাদ হয় না? আমায় সে বাড়িতে ঢুকিতে দেবে? কেন দেবে না? দু একদিন আগে গিয়ে আমি হম্বিতম্বি করে এসেছি। বাবু আর বাবুকে বলে দিয়েছি, খবরদার, মধু শীঘ্রই এসে পড়বে, তার আগে আপনারা কিচ্ছুটি করবেন না। সে কি, তুই আমার আগমন বার্তা চতুর্দিকে রটাইয়া দিয়েছিস নাকি? আমি কিছুকাল সংগোপনে থাকিতে চাই। না, আর কারুকে বলিনি। তবে এত গোপনীয়তায় বা কেন? বন্ধু বান্ধবদের সঙ্গে দেখা করবি না? এত গোপনীয়তায় বা কেন? আমার লজ্জা হয় গাউর। পূর্বে সগৌরবে উন্নত মস্তকে হেতায় পরিভ্রমণ করতাম, এখন আসিয়াছে ভিখারির মতন। কে বলল তুই ভিখিরি? তুই আমাদের সকলের প্রিয় সেই মধু। তোদের সকলের প্রিয় হইবার মতো আমার আর কি আছে বল গাউর? তুই আমায় গাউর গাউর করিস নি তো, গৌর বল। সব বিষয় ইংরেজি কেতা ধরেছিস বলে কি আমাদের নামগুলো ইংরেজি করে ফেলবি? সরি, আই এম প্রফিউজলি সরি মাই ডিয়ারেস্ট গৌর। বাংলা আমার মুখে একেবারেই আসে না। তোকে আমি চিঠিতে অনেকবার লিখেছিলাম যে তুই বাংলা শেখ, বাংলা ছাড়া আমাদের আর গতি নেই। তোর পবিত্র শক্তি তুই বাংলায় প্রয়োগ কর। সে আর এ জীবনে হইবে না। বন্ধুদের সংবাদ কি বল? ভূদেব, বঙ্কু, ভোলানাথ, রাজনারায়ণ, লথিক, ইহারা সব কে কেমন রইয়াছে? ওরা আমাকে মনে রাখিয়াছে কি? কেন মনে রাখবে না? দেখা হবে, আস্তে আস্তে সবার সঙ্গে দেখা সাক্ষাৎ হবে। তবে রাজনারায়ণ এখন থাকে মেদিনীপুরে, আর গঙ্গানারায়ণ, দ্যাট শাই ইন্ট্রোভার্ট ফেলো, আমি উহাকে খুব পছন্দ করিতাম। গঙ্গানারায়ণ তোরই মতন বহুদিন নিরুদ্দেশ, কেউ তার খবর জানে না। গৌরদাসের জুড়ি গাড়ি অপেক্ষা করছিল গঙ্গার এপারে। দুই বন্ধুতে নৌকোয় নদী পেরিয়ে এসে সেই গাড়িতে উঠল। খিদিরপুরের কাছাকাছি আসবার পর মধুসূদন হঠাৎ গৌরদাসের হাত চেপে ধরে বললেন, না গৌর, আমি যাইব না। ওই গৃহে আমার মাতা প্রাণ বিসর্জন দিয়াছেন, সেই শূন্য ভবনে আমি কোন প্রাণে প্রবেশ করিব? গৌরদাস ঈষৎ শ্লেষের সঙ্গে বললেন, এতদিন বুঝি মায়ের কথা মনে ছিল না? মৃত্যুশয্যায় একবার তো দেখা দিতেও আসিসনি। মধুসূদন ভগ্ন কণ্ঠে বলল, সত্যিই আমি অপরাধী, আমি কৃতজ্ঞ। তুই আমাকে যা বলবি বল। মধুসূদনের দুই চোখ দিয়ে টপ টপ করে জল গড়াতে লাগল। সাহেব মানুষদের যে যেখানে সেখানে চোখের জল ফেলতে নেই, সে কথা খেয়াল রইল না তার। একসময় মধু এ বাড়ির সামনে গাড়ি থেকে নামলেই ৩-৪ জন ভৃত্য ছুটে আসতো তার হুকুম শোনার জন্য। আর সেখানে দারোয়ান ভৃত্য একজনও নেই। বাড়ির ভেতরটা যেন খা খা করছে, মনে হয় জনশূন্য। সিঁড়িতে পা দিয়ে মধুসূদন আবার কাতর হয়ে পড়লেন। এককালে তিনি সুহৃদদের নিয়ে কত প্রমোদ রঙ্গ করেছেন এই বাড়িতে। এখানে কত প্রিয় স্মৃতি লেগে আছে, আর সব কিছুই যেন ভগ্ন দশা। নড়বড় করছে সিঁড়ির রেলিং। একসময় চতুর্দিকে ঝাড়বাতি জ্বলত, এখন ছিন্ন ছিন্ন অন্ধকার ঝুলছে মাথার উপর। গৌরদাস হাঁক দিলেন, কই, কে আছো? কেউ এখানে আছো? কোনো সাড়া পাওয়া গেল না, যেন পরিত্যক্ত হানা বাড়ি। গৌরদাস বললেন, আর তাহলে ওপরে গিয়ে কাজ নেই, বরং দিনের বেলায় আরেকদিন আসা যাবে ক্ষণ। মধুসূদন বললেন, একবার আমার শয়ন কক্ষটি দেখিব। গৌরদাস বললেন, এই অন্ধকারের মধ্যে আর সেখানে কি দেখবি? মধুসূদন বলল, একবার স্বহস্তে দেয়ালগুলি স্পর্শ করিব, দেখিতে চাই উহারা আমাকে চিনিতে পারে কিনা। উভয়ে উঠে এলো দ্বিতলে। অলিন্দটি পুরোপুরি অন্ধকার নয়। সম্মুখস্থ অপর একটি অট্টালিকার আলোকছটা কিছুটা এসে পড়েছে সেখানে। কিছুকাল আগেও এই অঞ্চল জনবিরল ছিল, এখন অনেক বাড়ি উঠেছে। মধুর ঘরের
দ্বারটি ভেজানো, একটু ঠেলা দিতেই খুলে গেল। ভিতরে আসবাবপত্র কিছুই নেই, কারা যেন নিয়ে গেছে সব, শুধু 4টি শূন্য দেয়াল। একসময় এখানে স্তূপীকৃত হয়ে থাকতো মধুর বইপত্র, যেখানে সেখানে ছড়ানো থাকতো তার রকমারি পোশাক আশাক। গৌরদাসের কাঁধে ভর দিয়ে মধুসূদন আবার ক্রন্দন করতে লাগলেন। ভগ্নকণ্ঠে বারবার বলতে লাগলেন, গৌর, কি ছিল আর কি হইল? সেসব দিন কোথায় গেল? মনে পড়ে? এই কক্ষে, এই পালঙ্কে তুই আর আমি একত্র শয়ন করিয়াছি, কি উন্মাদের মতন ভালোবাসিয়াছি তোকে, কোনো নারীর প্রতিও এত আকর্ষণ বোধ করি নাই। গৌরদাস চমকিত হয়ে চেঁচিয়ে উঠলেন, কে? দ্বারের সামনে এক শ্বেত বসনা মূর্তি। গৌরদাসের প্রশ্নেও সেই মূর্তি নিথর নীরব। কান্না থামিয়ে মধুসূদনও ভয় পেয়ে গেলেন। অন্ধকারের মধ্যে ওই মূর্তিটি হঠাৎ এলো কি করে, যেন অপার্থিব কোনো কিছু। গৌরদাস আবার জিজ্ঞেস করলেন, কে? কোনো উত্তর নেই। তখন গৌরদাস সাহস করে এগিয়ে গিয়ে ভালো করে দেখে বললেন, ও আপনি? সারা বাড়ি অন্ধকার কেন? মধুসূদনের তখনও ভয় কাটেনি। তিনি বারবার প্রশ্ন করতে লাগলেন, কে? গৌর কে? মধু কলকাতা ত্যাগ করার পরও গৌরদাস কয়েকবার এসেছেন এ বাড়িতে। জাহ্নবী দেবীর মৃত্যুশয্যায় গৌরদাস এসে পাশে দাঁড়িয়েছিলেন। মধুর চেয়ে এ বাড়ির সংবাদ তিনি অনেক বেশি রাখেন। গৌরদাস বললেন, ইনি হরকামিনী দেবী মধু, ইনি তোমার একজন জননী। মধুসূদন ঈষৎ বিরক্ত হয়ে বললেন, অন্ধকারে প্রেতাত্মার মতন উনি দাঁড়িয়ে আছেন কেন? কথা কহেন না কেন? গৌরদাস বললেন, শোকে দুঃখে উনি অমন স্তব্ধ হয়ে গেছেন। মধুসূদন বললেন, আমার আবার কয়টি জননী? ইহাকে আমি কখনো চক্ষে দেখি নাই। গৌরদাস বললেন, ইনি তোমার বাপের চতুর্থা পত্নী, আমি এনাকে আগে দেখেছি। গৌরদাস সেই রমণীকে জিজ্ঞেস করলেন, মা, আপনার এখানে বাতি নেই? আপনি এখানে একা একা রয়েছেন কেন? বাড়িতে আর কোনো লোকজন নেই? এবার মহিলা বললেন, একজন চাকর থাকে, তাকে বাজারে পাঠাইছি, আপনারা খাড়ান, আমি বাতি নিয়ে আসি। অনতি বিলম্বে মহিলা একটি সেজবাতি নিয়ে এলেন হাতে টেকে। সেই আলোয় দেখা গেল রমণী অতি অল্প বয়সিনী, ষোড়শী বা সপ্তদশী বড়জোর। বৈধব্যের কারণে মাথার চুল অতি ছোট করে ছাঁটা। মুখখানি দেখলে মনে হয় যেন বিষাদ প্রতিমা। হরকামিনী ফিসফিস করে জিজ্ঞেস করলেন, আপনারা কে? কোথা থেকে আসছেন? গৌরদাস মধুসূদনের দিকে ইঙ্গিত করে বললেন, ইনি আমার পুত্র, এর নাম মধু। ইনি আপনার পুত্র, এর নাম মধু। বোধ করি আপনি এর কথা শুনে থাকবেন। হরকামিনী ঠিক উন্মাদিনীর মতন এক পা করে এগিয়ে এসে হাতের বাতিটি মধুসূদনের মুখের সামনে তুলে অদ্ভুত করুণ স্বরে জিজ্ঞেস করলেন, তুমি মধু? এতদিন পরে এলে? সব যে শেষ হয়ে গেল বাবা। তারপরে তিনি ডাক ছেড়ে কেঁদে উঠে বললেন, ওগো, আমার আর কেউ নেই, আমি কোথায় যাব? মধুসূদন বিব্রত হয়ে এক পা পিছিয়ে গেলেন। অপরের কান্না তিনি সহ্য করতে পারেন না। তিনি গৌরদাসকে বললেন, গৌর, তুমি এই রমণীকে অনুবাদ করে বুঝাইয়া বলিয়া দাও যে আমি উহাকে বলিতেছি, মাতা, আপনি এই গৃহে যতদিন খুশি অবস্থান করুন। গৌরদাস বলল, তুই কি বাংলায় মা অবধি বলতে ভুলে গেছিস? তুই নিজের মুখে বল, মা আপনি থাকুন। নিজের প্রায় অর্ধেক বয়সী এই যুবতীকে মাতৃ সম্বোধন করে মধুসূদন সে কথাই জানালেন। হরকামিনীর সত্যিই পাগল পাগল দশা। মধুসূদনের মুখে বিকৃত বাংলা তিনি বুঝতে পারছেন না। ক্রন্দন করতে করতে তিনি মধুসূদনকে আলিঙ্গন করতে এলেন। মধুসূদন অতি কষ্টে নিজেকে ছাড়িয়ে নিয়ে বললেন, গৌর, ইহাকে বুঝাও, এই গৃহ হতে কেউ ইহাকে সরাইবে না। তারপর আর বিলম্ব না করে বেরিয়ে এলেন সে ঘর থেকে। এর কয়েকদিন পর গৌরদাস একদিন নিজের বাড়িতে নিমন্ত্রণ করলেন কয়েকজন বন্ধু ও কিছু বিশিষ্ট ব্যক্তিদের। এই উপলক্ষে তিনি মধুসূদনকে কলকাতার
বিত্তজন সমাজে পরিচয় করিয়ে দিতে চান। মধুসূদনের বিষয় সম্পত্তির নিষ্পত্তি করতে অনেক সময় লাগবে। এদিকে তিনি একেবারে কর্পদক শূন্য। কিছু একটা রোজগারের সুরাহা না হলে তার পক্ষে কলকাতা থাকা অসম্ভব। দূরাত্মা আত্মীয়রা কোথা থেকে একটি জাল উইল দাখিল করেছে, সুতরাং সম্পত্তি এখন গভীর জলে। তাছাড়া গৌরদাসের আন্তরিক বাসনা মধু আর মাদ্রাজে না ফিরে কলকাতাতেই থেকে যাক। সেই আসরে অন্যান্যদের মধ্যে উপস্থিত রয়েছেন প্যারীচাঁদ মিত্রের ছোট ভাই কিশোরীচাঁদ মিত্র। তিনি পুলিশ কোর্টের জুনিয়র ম্যাজিস্ট্রেট। তার স্ত্রী খিদিরপুরের মেয়ে একসময় মধুসূদনদের বাড়িতে যাতায়াত করতেন এবং তাকে মধুদাদা বলে সম্বোধন করতেন। খিদিরপুরের বাড়ি নিয়ে মামলা বেঁধেছে বলে মধুসূদনের এখন কলকাতায় অবস্থানের কোনো স্থিরতা নেই। কিশোরীচাঁদের সহধর্মিণী স্বামী মারফত বলে পাঠিয়েছেন যে মধুসূদন তাদের দমদমের বাগান বাড়িতে এসে থাকতে পারেন। সেখানে অতি সুন্দর উদ্যান রয়েছে এবং অনেকগুলি কক্ষ সমন্বিত একটি বাড়ি। কিশোরীচাঁদ সাগ্রহে মধুসূদনকে তার বাড়িতে অতিথি হইবার জন্য আমন্ত্রণ জানালেন। শুধু তাই নয়, কিশোরীচাঁদ বললেন পুলিশ কোর্টে তার অধীনে একটি কেরানির পদ খালি আছে। মধুসূদন ইচ্ছে করলে সেই চাকুরিটি নিতে পারেন। গৌরদাস প্রমুখ অনেকে এই প্রস্তাবে সোল্লাসে স্বাগত জানালেন। এই তো মধুর চমৎকার হিল্লে হয়ে যাবে। মধুসূদনের মুখখানি বিবর্ণ হয়ে গেল। কেরানির চাকরি? এদের এত দূর স্পর্ধা যে তাকে এমন প্রস্তাব দিতে পারে? যে ব্যক্তি বায়রন বা স্কটের মতো লেখক হতে চায় সে করবে পুলিশ কোর্টে কেরানির চাকরি? কিশোরীচাঁদ বললেন, বেতন নেহাত মন্দ না, আপাতত 120 টাকা, ভবিষ্যতে পদোন্নতির আশা আছে। গৌরদাস বললেন, তুই যে চুপ করে আছিস মধু? কিশোরীচাঁদ বাবু অতিশয় সহৃদয় মানুষ। কিশোরীচাঁদ বললেন, আপনি আমার গাড়িতেই আমার সঙ্গে যাতায়াত করতে পারবেন মিস্টার ডাট। মধুসূদন দীর্ঘশ্বাস ফেললেন। এরা ধরেই নিয়েছে যে এই চাকরি তার মতন একজন বেকারের পক্ষে লোভনীয়। যাতায়াত ও বাসগৃহেরও অসুবিধা নেই, পকেট শূন্য। এর মধ্যেই মধুসূদনকে পরমুখাপেক্ষী হতে হয়েছে, ঋণ করতে হয়েছে কয়েকজনের কাছে। আর উপায় কি? মধুসূদন বললেন, ইহা তো আমার পক্ষে পরম সৌভাগ্যের কথা। মধুসূদন চলে গেলেন দমদমের বাগান বাড়িতে। কিশোরীচাঁদের সঙ্গে রোজ অফিসে যাতায়াত করেন। কিশোরীচাঁদ অবশ্য মোটেই তার সঙ্গে কর্মচারীর মতন ব্যবহার করেন না, তিনি ঠিক বন্ধুর মতন। দমদমে এই বাগান বাড়িতে প্রায় অনেক আলাপচারীর জন্য আসেন। প্রচুর পানাহার, তর্ক বিতর্ক, সঙ্গীত ও সাহিত্য চর্চা হয়। মধু এমনিতে বেশি মজলিসি স্বভাবের, নানা প্রকার গল্প গুজবে তার জুড়ি নেই। মুখে মুখে এখনও তিনি ইংরেজি কবিতা বানাতে পারেন, কিন্তু এক এক সময় তার খুব অসুবিধে হয়। অহংকারী মধুর তখন নিজেকে মনে হয় বকের দলের মধ্যে এক হংস। সেই সময় তিনি চুপ করে শুধু সুরার গেলাসের দিকে মনঃসংযোগ করেন। কিশোরীচাঁদের এই বাড়িতে অনেক কৃতবিদ্য ব্যক্তি আসেন। এরা ইংরেজি সাহিত্যে ডাক সাইটে পণ্ডিত হওয়া সত্ত্বেও আজকাল প্রায় কথা বলেন বাংলা সাহিত্য সম্পর্কে। রামগোপাল ঘোষ, দক্ষিণারঞ্জন মুখোপাধ্যায়, রামতনু লাহিড়ী, প্যারীচাঁদ মিত্র প্রমুখকে মধুসূদন ছাত্র বয়স থেকেই চেনেন। এরা হিন্দু কলেজের গোড়ার যুগের ছাত্র, ডিরোজিওর প্রত্যক্ষ শিষ্য। এদেশে পশ্চিমী ধ্যান ধারণা তো ছড়িয়েছেন এরাই, আর ইদানিং এরা মেতেছেন বাংলা সাহিত্য সম্পর্কে। কেউ কেউ আবার প্যান্ট কোট ছেড়ে ধুতি মেরজায় চাদর পরে দিশিবাবু সেজে আসেন। কে এক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নাকি বিধবাদের বিয়ে দেবে বলে মেতেছেন, সে সম্পর্কেও এদের দারুণ উৎসাহ। প্রায় সেই প্রসঙ্গ আসে, আর এরা তখনই রই রই করে ওঠেন এবং প্রখ্যাত রাজা রাধাকান্ত দেবের ধন্যবাদ করেন। মধুসূদনের এ সময় কথা বলার কিছুই থাকে না। হিন্দুরা বিধবাদের পুনর্বিবাহ দিতে পারবে এ তার বিশ্বাস হয় না। এই যে সেদিন তার তরুণী বিমাতা
হরকামিনীকে দেখে এলেন, তার তো সারা জীবনটাই নষ্ট হয়ে গেল। হিন্দুরা পারবে ওই অসহায় বিধবাকে কোনো সুপথ দেখাতে? একদিন হঠাৎ কিশোরীচাঁদের দাদা প্যারীচাঁদ মিত্রের সঙ্গে মধুসূদনের বাগদ্বন্দ্ব বেঁধে গেল। সন্ধ্যায় বাগানবাড়ির এক প্রান্তে সরোবর বাঁধানো ঘাটে আসর বসেছে। আজও কথা চলছে বাংলা ভাষার বইপত্র বিষয়ে। প্যারীচাঁদের বন্ধু মাউন্ট এভারেস্টের সূত্রে প্রখ্যাত রাধানাথ শিকদার এখন আপন যত্নে বাংলা শিক্ষা করে নিয়েছেন এবং নিজে লিখেছেনও কিছু কিছু। রাধানাথ ও প্যারীচাঁদ যুগ্মভাবে প্রকাশ করেছেন একটি পত্রিকা। স্ত্রীলোক এবং অল্প শিক্ষিতরাও যাতে পড়ে বুঝতে পারে এমন সরল বাংলায় সেখানে সব কিছু লেখা হয়। পত্রিকাটির নামটিও অতি সরল, মাসিক পত্রিকা। মধুসূদন কিশোরীচাঁদের কাছ থেকে নিয়ে দু একবার উল্টে দেখেছেন সে পত্রিকাটি। তার বিবমিশা হয়েছে। সে পত্রিকায় প্যারীচাঁদ ধারাবাহিকভাবে লিখেছেন একটি উপন্যাসের নাম আলালের ঘরে দুলাল। ছোট লোক চারালদের মতো ভাষায় লেখা, অথচ সেই লেখাটির জন্যই নাকি তুমুল শোরগোল পড়ে গেছে সারা দেশে। মধুসূদন বিরক্তি সহকারে শুনছিলেন ওদের কথাবার্তা। খানিক বাদে নেশার মাত্রা কিছুটা চললে তিনি ইংরেজিতে বলে উঠলেন, হোয়াট ট্র্যাশ ইউ আর রাইটিং প্যারীচাঁদ বাবু? ইহা কি ভদ্রলোকের ভাষা? গৃহ মধ্যে লোকে দাস দাসীদের সহিত যে ভাষায় কথা বলে তাহাও কি আপনি সভ্য সমাজে আনিতে চান? গৃহ মধ্যে আপনি যেমন তেমন পোশাকে থাকিতে পারেন, গামছা জড়ায়ও ঘুরিতে পারেন, কিন্তু ভদ্রমণ্ডলীতে কি সেই পোশাক পরিধান করিয়া আসিবেন? প্যারীচাঁদ চমকিত হয়ে তাকালেন মধুসূদনের দিকে। তারপর একটু কৃপার হাস্য দিয়ে বললেন, আমরা কথা বলছি বাংলা সাহিত্য নিয়ে, আপনি সে বিষয়ে কিছুই বুঝবেন না মিস্টার ডাট। মধুসূদন তবুও বললেন, আমি আপনার ওই পত্রিকার রচনা পাঠ করিয়াছি। উহা কি সাহিত্য? এরূপ ভাষায় সাহিত্য হয়? বাংলা তো জেলে জোলা তাঁতিদের ল্যাঙ্গুয়েজ। সংস্কৃত হইতে প্রচুর শব্দ আমদানি করিয়া তবু এই ভাষায় কিছুটা ভদ্রস্ত করা যাইতে পারে। প্যারীচাঁদ বললেন, মিস্টার ডাট, আমি বলছি শুনে রাখুন, সংস্কৃতর দিন গেছে। এই যে খাঁটি চলতি মুখের ভাষা আমি ব্যবহার করছি, দেখবেন একদিন সবাই আমার এই ভাষাতেই লিখবে। আমার প্রবর্তিত এই ভাষা বঙ্গে চিরস্থায়ী হবে। মধুসূদনও তৎক্ষণাৎ সগর্বে বললেন, মোটেই তাহা নয়। ছি ছি, সাহিত্য একটি পবিত্র জিনিস, তাহা লইয়া আপনারা বালক ক্রীড়া করিতেছেন? এই কুৎসিত বাংলা ভাষায় যদি কিছু রচনা করিতেই হয় তবে অগ্রে ইহার উন্নতি করিতে হবে। দেখিবেন আমি যে ভাষায় সৃষ্টি করিব তাহাই হইবে চিরস্থায়ী। আপনি ভাষা সৃষ্টি করবেন? কোন ভাষা? ল্যাটিন, গ্রিক, তামিল? না, বাংলা। সকলে সমস্বরে হো হো করে হেসে উঠল। হাসির কথাই বটে। যে ব্যক্তি ইংরেজি ছাড়া বাংলাতে কথাই বলে না, দু চারটি বাংলা শব্দ উচ্চারণ করতে গেলেও ভুল করে, সে কিনা বড়াই করে বাংলা ভাষা সৃষ্টি করা? প্যারীচাঁদ বিদ্রুপ করে বললেন, আপনি বাংলা লিখবেন কোন কালে? এই কলিকালে না সত্য যুগে? মধুসূদন গুম হয়ে রইলেন। বন্ধুরা, আজ এই অবধি। পরবর্তী পর্ব নিয়ে খুব শীঘ্রই উপস্থিত হব। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে দয়া করে লাইক ও শেয়ার করবেন, আর যারা নতুন তারা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।